হ্যালো বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেল জিআই পয়েন্টে। ক্লাস 11-এর ত্রিকোণমিতির সমস্ত অধ্যায় কমপ্লিট করার পর আজকে শুরু করছি আজকের এই ভিডিওতে বীজগণিত নিয়ে। ক্লাস 11 ম্যাথ ইউনিট 3 বীজগণিত চ্যাপ্টার 3 গাণিতিক আরোহ তত্ত্ব থিওরি অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। এই অধ্যায়টির উপর মোট 3টি ভিডিও তৈরি করা হয়েছে, অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1-এ অর্থাৎ আজকের ভিডিও পার্ট 1, এখানে আলোচনা করা হয়েছে থিওরিগুলো নিয়ে এবং এমসিকিউ ও অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি নিয়ে। অনেকেও আমাকে কমেন্ট করেছিল যে সূচক এবং লগের উপর ভিডিও তৈরি করতে, কিন্তু সূচক এবং লগ যেহেতু ক্লাস 11-এর সিলেবাসে নেই, সেই জন্য আমি করছি না। তোমাদের জানিয়ে দিই, ক্লাস 9-এ সূচক এবং লগ যতটুকু রয়েছে সেটুকু জানলে যথেষ্ট, কারণ 9-এর সেই সূচকের ফর্মুলাগুলো এই অধ্যায়েও প্রয়োজন হবে এবং পরবর্তী অঙ্কগুলোতেও বা পরবর্তী চ্যাপ্টারের প্রয়োজন হতে পারে। অবশ্যই তোমরা ক্লাস 9 থেকে লগ এবং সূচকগুলো করে নেবে। এবং এই ভিডিওর পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে গাণিতিক আরোহ তত্ত্ব পার্ট 2 নিয়ে। সেখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সমস্ত উত্তরগুলো পেয়ে যাবে। এই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নাও, অথবা তোমরা এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। আর যারা ত্রিকোণমিতি এবং 11-এর সমস্ত অঙ্ক দেখতে চাও, অবশ্যই আমার প্লেলিস্ট দেখো এবং প্রতিটি ভিডিওর অবশ্যই ডেসক্রিপশন বক্স দেখবে। এই জন্য কোনো অঙ্ক করতে গিয়ে আমার মাইনাস বা প্লাস কিছু একটা যখন ছুটে যায়, সেটা আমি পরে যখন দেখতে পাই সেটা ডেসক্রিপশন বক্সে আমি উল্লেখ করি। ওই জন্য অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে দেখবে এবং সেখানে আবার অন্য ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবে, তাহলে তোমাদের সব ভিডিও দেখতে সুবিধা হবে। আমার চ্যানেলে নতুন এসছো বা নতুন দেখছো, যাদের ক্লাস 11-এর অঙ্কগুলো প্রয়োজন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে শুরু করি আজকের গাণিতিক আরোহ তত্ত্ব এই অধ্যায়ের উপর থিওরি, এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা। গাণিতিক আরোহ তত্ত্ব এই বিষয়টি বুঝতে হলে একটু মন দিয়ে দেখতে হবে। সাধারণ বিষয়, আমরা বিভিন্ন ধরনের গাণিতিক সূত্র, উপপাদ্য, অসমতা এগুলোকে আমরা প্রমাণ করি। তো এগুলো প্রমাণ করার সময় আমরা দুটো গাণিতিক যুক্তিগ্রাহ্য পদ্ধতি কিন্তু অবলম্বন করি। সেই পদ্ধতিগুলো কি কি? একটা পদ্ধতি হচ্ছে অবরোহ পদ্ধতি, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ডিডাকশন মেথড। আর 2 নম্বর হচ্ছে আরোহ পদ্ধতি, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ইন্ডাকশন মেথড। যাই হোক, তো প্রথমে আমরা জানবো অবরোহ পদ্ধতি। অবরোহ পদ্ধতি হচ্ছে যে কোনো গাণিতিক সাধারণ সিদ্ধান্ত থেকে যখন আমরা বিশেষ সাধারণ সিদ্ধান্তের প্রতিষ্ঠা করব, তখন অবরোহ পদ্ধতি অবলম্বন করে করব, অর্থাৎ সেটাকে আমরা বলবো অবরোহ পদ্ধতি। তাহলে কি বললাম? কোনো সাধারণ গাণিতিক সিদ্ধান্ত থেকে যাব কোথায়? বিশেষ। এটা উদাহরণ দিই তাহলে সুবিধা হবে তোমাদের। ধরে নাও n ইকুয়াল টু 1 2 3 ডট ডট, মানে স্বাভাবিক সংখ্যা সবগুলো। তাহলে স্বাভাবিক সংখ্যার একটা সেট নিলাম, আমি একটা বিবৃতি লিখছি এখানে, সাধারণ বিবৃতি, সেটা হচ্ছে n লেস দেন 2n। এটা হচ্ছে সাধারণ বিবৃতি লিখলাম। এখান থেকে আমি বিশেষে কি করে যাব? এখানে n মানে একটা সংখ্যা না, এখানে n মানে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, মানে যে কোনো একটা সংখ্যা দিয়ে একে বিচার করা যায়। এই জন্য এটা সাধারণ। আর বিশেষ হচ্ছে শুধু একটা সংখ্যা দিয়ে যদি বিচার করি, n এর জায়গায় আমি শুধু 1 বসাই যদি, তাহলে কি হবে? 1 লেস দেন 2n। দেখো ঘটনাটা সত্য তো, 1 থেকে 2 বড়। এটাও সত্য, এটাও সত্য। যদি 2 দিয়ে দেখায় এটাকে, তাহলে 2 লেস দেন 2 দেখো 2 থেকে 4 বড়। তার মানে এগুলো বিশেষ একটা দেখাচ্ছি, মানে n এতগুলো আছে তার মধ্যে বিশেষ একটা দেখাচ্ছি, তাহলে এগুলো সত্য। তাহলে সাধারণ সত্য থেকে বা সাধারণ গাণিতিক সিদ্ধান্ত থেকে আমরা বিশেষ গাণিতিক সিদ্ধান্ত মানে সিদ্ধান্তে যেতে পারছি, এটাই হচ্ছে অবরোহ পদ্ধতি। আর উল্টোটা যদি হয়, বিশেষ গাণিতিক সিদ্ধান্ত থেকে যদি আমরা সাধারণ সিদ্ধান্তে যাই, তাহলে সেটা হচ্ছে আরোহ পদ্ধতি।
এটাকে উল্টো করে যদি লিখি যে 1 লেস দেন 2^1, 2 লেস দেন 2^2, আচ্ছা সত্য যদি হয় এগুলো মানে সত্য সিদ্ধান্ত, তাহলে সেখান থেকে আমরা বিশেষ সিদ্ধান্তে যেতে পারি n লেস দেন 2^n। ঠিক আছে, এতবার আলাদা করে বিশেষ বিশেষ না দেখিয়ে সাধারণ দেখালাম। তাহলে আমরা আমাদের অধ্যায়ে আজকে আলোচনার বিষয় হচ্ছে আরোহ পদ্ধতি, এটা আর এটা আমাদের সিলেবাসে নেই, শুধু জানলাম, এই জন্য আমাদের নাম হয়েছে গাণিতিক আরোহ তত্ত্ব, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। এটাকে আরও একটু ক্লিয়ার করে যদি বুঝাই তা আমি বলতে পারি বাংলায় যে ছাগল মরণশীল, তাহলে এটা তো সত্য, সত্য একটা সিদ্ধান্ত, ছাগল তো মরণশীল সবাই জানি। যদি বলি গরু মরণশীল, এটাও ঠিক। যদি বলি মানুষ মরণশীল, এটাও ঠিক। তার মানে এটা ছাগলের ক্ষেত্রে বলছি, বিশেষ একটা প্রাণী সমষ্টির ক্ষেত্রে বলছি, এটাও বিশেষ একটা প্রাণী সম্প্রদায়ের ক্ষেত্রে বলছি। এগুলো সব বিশেষ সিদ্ধান্ত। এই বিশেষ থেকে যদি আমরা সাধারণ সিদ্ধান্তে যাই তো সরাসরি বলতে পারি যে সকল প্রাণী মরণশীল। তার মানে এখানে সবাই আছে, এটা হয়ে গেল বিশেষ। আশা করি তোমরা আরোহ পদ্ধতিটা বুঝে গেছো। এগুলো আমরা কিন্তু এই বাংলা এগুলো দরকার নেই, আমাকে ম্যাথমেটিক্যাল বিবৃতি দিয়ে আমরা প্রমাণ করব। তাহলে এটাকে বলা হচ্ছে বিবৃতি, গাণিতিক বিবৃতি। এই গাণিতিক বিবৃতি দেখো সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে, কিন্তু এই অধ্যায়ে আমরা শুধু সত্য গাণিতিক বিবৃতি যেগুলো সেগুলোকে প্রমাণ করব। তাহলে এখন আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের গাণিতিক বিবৃতি নিয়ে। গাণিতিক বিবৃতি আমি এখানে দুটো গাণিতিক বিবৃতি দিয়ে তোমাদের দেখাচ্ছি যে কোনটা সত্য কোনটা মিথ্যা। একটা গাণিতিক বিবৃতি আমি লিখছি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, আমি লিখলাম n × n+1/2। এটা একটা বিবৃতি লিখলাম যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n × n+1। আর একটা লিখি যে n একটা যদি স্বাভাবিক সংখ্যা হয়, যেটা আমি ধরলাম যে হয় 2 বা 2 থেকে বড়, এরকম একটা স্বাভাবিক সংখ্যা ধরলাম, একটি স্বাভাবিক সংখ্যা হলে আমি একটা বিবৃতি দিচ্ছি যে n × n+1 সর্বদাই 3 দ্বারা বিভাজ্য। এটা একটা বিবৃতি দিলাম। তো এখন আমি টেস্ট করি যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। আমি 1 নম্বরটা যদি দেখি তাহলে দেখো বলেছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। n সংখ্যক বলতে আমি যে কোনো সংখ্যা নিতে পারি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা শুরু কত থেকে? 1 থেকে। তো ধরে নাও আমি 5টা সংখ্যা নিচ্ছি, 1 2 3 4 5টা নিলাম, তুমি যটা নিতে পারো। এই 5টা সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 5 4 9 9 12, 12 3 কত পাচ্ছি? 15 পাচ্ছি। এইটা আমরা যোগ করে পেলাম। তাহলে প্রথম কটা সংখ্যা? 5টা সংখ্যা। তাহলে প্রথম 5টা সংখ্যার সমষ্টি এখান থেকে যদি বের করি, n এর জায়গায় আমি 5 বসিয়ে দিলে 5 × 5 + 1/2 ক্যালকুলেশন করলে কত আসবে? 5 6 30/2 মানে 15। একই আসছে। তার মানে আমি এভাবে প্রথম যটা খুশি সংখ্যা নিতে পারি, যোগ করে যা আসবে। আমরা যদি যটা সংখ্যা নিয়েছি ওটা 5টা, এই 5 সংখ্যাটা যদি n এর জায়গায় বসিয়ে ক্যালকুলেশন করি একই আসবে। যদি আমরা প্রথম 50টা সংখ্যা নিই 1 2 করে একদম 50 পর্যন্ত, যোগ করে যা আসবে শুধু n এর জায়গায় 50 বসালেও অ্যান্সারটা একই আসবে। তাহলে এটা হচ্ছে সত্য। আর 2 নম্বরটা যদি বলি, বলেছে যে n যদি > 2 হয় একটা স্বাভাবিক সংখ্যা, তাহলে n × n+1 সর্বদাই 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা যদি এখানে 2 বসিয়ে দেখি, n এর জায়গায় 2 বসালে 2 × 2 + 1, এটা দেখো হিসাব করলে কত হবে? এটা হবে 2 × 3। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 কেটে যাবে, তাহলে এটা সত্য। আচ্ছা এবার যদি আমি n এর জায়গায় 3 বসাই তাহলে 3 + 1, তাই এটাও 3 দিয়ে ভাগ করা যাবে, একটা 3 আসলেই ঠিক মিলে যাচ্ছে, এটাও সত্য। যদি আমি 4 বসাই, 4 × 4 + 1 মানে n এর জায়গায় 4 বসাচ্ছি, তাহলে এটা হিসাব করলে কত হবে? 4 × 5, এটা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে না। তার মানে
এন এর মান যখন আমরা 4 বসাচ্ছি তখন কিন্তু এটা সত্য হচ্ছে না, তার মানে এই বিবৃতিটি কি মিথ্যা আর এটা সত্য। তা আমরা শুধু সত্য বিবৃতিগুলো নিয়েই আলোচনা করব। তাহলে এটা একটা বিবৃতি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n × n+1/2, এই বিবৃতিটা কি হলো সত্য। তাহলে এই বিবৃতিগুলোকে আমরা কিভাবে প্রকাশ করব, এর প্রতীকটা কি হবে? তাহলে এর প্রতীক আমরা p অফ n এভাবে চিহ্নিত করতে পারি, বা অনেক সময় p অফ s ও দেওয়া হয়। তাহলে বেশিরভাগ আমরা p অফ n ই ব্যবহার করি। গাণিতিক আরোহ নীতি এটা আমরা জানবো, এটা দিয়ে আমরা অঙ্কগুলো করব। আরোহ নীতি অর্থাৎ এক কথায় বলা যায় ফর্মুলা আমরা জানবো। তাহলে ধরে নাও যে ক্যাপিটাল এন হচ্ছে ন্যাচারাল নাম্বার এর একটা সেট, 1 2 3 ডট ডট এরকম হলো। আর আমরা যে কোনো গাণিতিক বিবৃতি একটু আগে বললাম যে পি অফ এন দিয়ে ধরতে পারি। তো ধরে নাও একটা গাণিতিক বিবৃতি দেওয়া আছে পি অফ এন, বিবৃতিটা কি সেটা লিখলাম না। তাহলে এই পি অফ এনটা সত্য কি না এটা প্রমাণ করতে হবে। তো আমি তো বললাম আমাদের এই অধ্যায়ে শুধু সত্য প্রমাণ করতে হবে। তো কিভাবে আমরা সত্য প্রমাণ করব, ফর্মুলাটা দেখে নাও। 1 নম্বর আমরা কি করব, যে এই এন এর মান যদি আমরা 1 বসাই তাহলে কি হবে, পি অফ 1 এটা হবে। এইটা দেখব যে সত্য আসছে কিনা, এইটা আগে সত্য প্রমাণ করতে হবে। অর্থাৎ এখানে বলতে পারি যে n = 1 এ পি অফ এন সত্য, এইভাবে বলতে পারি, বা পি অফ 1 সত্য। তাহলে এটা দেখাতে হবে। আর দুই নম্বর, পি অফ 1 যখন সত্য হয়ে যাবে তাহলে এই এন এর মান যে কোনো একটা, এদিকে এম বা অন্য কিছু একটা ধরে নেব। তাহলে পি অফ এম সত্য দেখাতে হবে। তাহলে পি অফ এম সত্য যদি পি অফ m+1 সত্য হয়, এইভাবে দেখাতে হবে। তার মানে যখন n এর মান 1 বসাচ্ছি তখনও সত্য, যখন m বসাচ্ছি তখনও সত্য। তাহলে আমরা কি করব, m+1 m এর সাথে একটা 1 যোগ করে দেখব সত্য আসছে কিনা। তাহলে এটাও যখন সত্য আসবে তখন আমরা বলবো যে পি অফ এনটাই হচ্ছে সত্য। তাহলে লিখবো যে পি অফ এন সত্য। কখন সত্য, ফর অল n বিলংস ক্যাপিটাল এন, মানে ক্যাপিটাল এন এর ভিতরে যতগুলো আছে সব সংখ্যা দিয়েই পি অফ এনটা সত্য। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে একটা ফর্মুলা। তাহলে একটা অঙ্ক যখন আমরা করব তোমাদের মাথায় রাখতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে যে পি অফ এন আকারে বিবৃতিটাকে ধরে নেওয়া। 2 নম্বর সেকেন্ড কাজ হচ্ছে যে পি অফ 1 বসিয়ে দেখবো সত্য আসছে কিনা, তারপরে পি অফ 2 বসিয়েও দেখবো সত্য আসছে কিনা। তা আমরা পি অফ 1 একটা দেখালেই হবে, তুমি আরও দেখাতে পারো, অসুবিধা নাই। তারপর থার্ড হচ্ছে পি অফ এম বসাবো, এটা তো সত্য দেখাবো, সত্য আসবে। তারপরে আমরা পি অফ m+1 ধরেও সত্য আসবে, যখন চলে আসবে তখন আমরা লিখবো আর কি ফোর্থ, যে পি অফ এন এটা হচ্ছে সত্য ফর অল n বিলংস ক্যাপিটাল এন, মানে সমস্ত n এর জন্য, বা n এর মান আমি যাই বসাই না কেন পি অফ এন সবসময় সত্যই হবে। এখানে যদি না লিখে সত্য হলে লিখলে ভালো হয়, পি অফ এম সত্য হলে পি অফ m+1ও সত্য হবে। তাহলে এবার আমরা অঙ্ক যখন করব তখন এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। এটাই এখন তোমাদের ফর্মুলা, এটাকে ভালো করে বই থেকে একটু বুঝে নাও, নিয়ে এবার আমরা শুরু করব অঙ্ক। আমরা এমসিকিউ পর্বে চলে এসেছি। প্রথম প্রশ্নটা হচ্ছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কোনটা হবে। এখানে 4টা অপশন দেওয়া আছে, আমি অপশনগুলো লিখিনি, উত্তর বি হবে এটা লিখে রেখেছি। তা আমি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটা আমি বুঝিয়েছি, এর আগেই বুঝালাম যে প্রথম n সংখ্যক বলতে 1 থেকে শুরু করে স্বাভাবিক সংখ্যা 2 + 3 + ডট ডট এইভাবে কত দূর পর্যন্ত বলেছে, প্রথম n সংখ্যক পর্যন্ত। এতগুলো সংখ্যা যদি যোগ করি তাহলে এর যোগফলটা কত হবে। তাহলে এর যোগফলটা ফর্মুলা হচ্ছে n × n+1/2, এটা একটা বিবৃতি। আমরা n এর মান যদি 1 বসাই তাহলে দেখবে শুধু 1 পাবো, যখন 1 আর যদি 2 বসাই তাহলে 1 আর 2 যোগ করে 3 পাবো, যদি এখান পর্যন্ত বসাই 3টাকে যোগ করি 6 পাবো, এখানে n এর মান 3 বসালেই 6 পেয়ে যাবো, এটা সত্য বিবৃতি। আচ্ছা, এগুলো তোমরা মুখস্থ রাখবে, তাহলে অঙ্কে অনেক সময় কাজে লাগবে, যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা এটা বসাবো। 2 নম্বর, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গগুলির সমষ্টি, মানে প্রথম n সংখ্যক মানে শুরু হচ্ছে 1 থেকে, তাহলে 1 এর বর্গ প্লাস 2 এর বর্গ প্লাস 3 এর বর্গ এভাবে চলছে কত দূর পর্যন্ত, n সংখ্যক পর্যন্ত। তাহলে এদের সমষ্টিটা কি হবে, এদের বর্গের সমষ্টির ফর্মুলা হচ্ছে n × n+1 × 2n+1/n
6, এটাও অপশন আছে সি, এটাও তোমাদের মাথায় রাখতে হবে। এবার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনগুলির সমষ্টি, মানে 1 এর কিউব প্লাস 2 এর কিউব এভাবে যদি চলতে থাকে কতদূর পর্যন্ত, n পর্যন্ত, তাহলে এটার ফর্মুলা হচ্ছে 1 নম্বর ফর্মুলাটাই n × n+1/2 দিয়ে তার হোল স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। এগুলো একটা ফর্মুলা, এক কথায় এগুলো বোঝার বিষয় নাই, এগুলো মাথায় রাখবা, কারণ এগুলো হচ্ছে বিবৃতি। 1 বসালে 1 আসবে, 2 বসালে এই দুটোর যোগফল আসবে, 3 বসালে 3টের যোগফল আসবে, এইভাবে এগুলো বিবৃতি তৈরি করা হয়েছে। এগুলোকে মুখস্থ রাখলেই ভালো। MCQ 4 নম্বর প্রশ্ন বলেছে প্রদত্ত বিবৃতিগুলির কোনটি সত্য। প্রথম কোশ্চেন, স্বাভাবিক সংখ্যা n সমন্বিত কোনো গাণিতিক বিবৃতি n = 1 ও n = 2 এ সত্য হলে বলা যায় যে বিবৃতিটি সকল n এর জন্য সত্য। কিন্তু এটা মিথ্যা, কারণ কোনো গাণিতিক বিবৃতি সত্য হতে গেলে আমরা জানি n = 1 এ সত্য হতে হবে, প্রথম n = 2 এ হতে হবে। এটা যদি নাও দেখায় তবুও চলবে। তারপরে n = m এ সত্য দেখাতে হবে, তারপরে n = m+1 এ সত্য দেখাতে হবে, তারপর বলতে পারবো যে ওই বিবৃতিটি সত্য। তো এখানে শুধু দুটো বলেছে, 1 আর 2, তাহলে এটা সত্য নয়। তারপর বলেছে 2 নম্বর, একটি গাণিতিক বিবৃতি ঠিক ও ভুল দুই হতে পারে। এটা সঠিক, কারণ আমি আলোচনার সময় বলেছি যে একটা গাণিতিক বিবৃতি ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। তারপরে সি, যদি n যদি ন্যাচারাল নাম্বার হয়, n বিলংস ক্যাপিটাল N লেখা আছে, তার মানে ক্যাপিটাল N হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর এই জন্য স্মল n হচ্ছে ন্যাচারাল নাম্বার, ওর মধ্যে আছে। তাহলে স্মল n যদি ন্যাচারাল নাম্বার হয়, তাহলে n² + n + 41 একটি মৌলিক সংখ্যা বলেছে। n এর মান 1, 2, 3 এগুলো বসাবা, হিসাব করবা, দেখবে এটা মৌলিক সংখ্যায় আসবে। কিন্তু একমাত্র n এর মান যদি আমরা 40 বসাই, তাহলে কিন্তু এটা মৌলিক সংখ্যা হবে না, 1681 হয়ে যাবে, যেটা 41 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এটাও মিথ্যা। এবার n এটা ন্যাচারাল নাম্বার এবং nটা বলেছে 2 অথবা 2 থেকে বড়, তাহলে এটা n × n+1, এটা বলেছে সবসময় 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2, 3 এগুলো দিয়ে বিভাজ্য হচ্ছে, কিন্তু n এর জায়গায় যদি 4 বসাই, 4 × 4+1, তাহলে দেখো 4 × 5, এটা 3 দিয়ে বিভাজ্য হবে, হবে না, তার মানে এটাও মিথ্যা। তাহলে অ্যান্সার হচ্ছে বি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রশ্নে চলে এসেছি। 1 নম্বর প্রশ্ন, 2n-1, এটা একটা বিবৃতি দেওয়া আছে। এই বিবৃতি বলেছে 3 দ্বারা বিভাজ্য যদি হয়, তবে দেখাও যে এই বিবৃতিও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথম আমরা লিখি যে 2n-1 বিবৃতিটি সর্বদা 3 দ্বারা বিভাজ্য, এটা দেওয়া আছে। তাহলে 3 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে আমরা ধরে নিতে পারি এটাকে, যে ধরি 2n-1 এটা সমান আমরা ধরে নিতে পারি 3k, এরকম ধরে নিলাম। কেটা হচ্ছে এখানে যে কোনো পূর্ণ সংখ্যা, কে যে কোনো পূর্ণ সংখ্যা। এরপর আমরা লিখে দেবো যে কে বিলংস জেড, পূর্ণ সংখ্যার সেট হচ্ছে জেড, এইভাবে লিখে দেবো, তাহলে তোমরা বুঝে নেবে। আচ্ছা, এটা কেন এইভাবে ধরলাম, 3কে কেন ধরলাম, এখানে বলা হয়েছে যে 2n-1 এটা 3 দিয়ে বিভাজ্য, মানে একে 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে নিশ্চয়ই কোনো একটা পূর্ণ সংখ্যায় পাবো। তাহলে এটা কোনে কোনে গুণ করলে কি হবে, 3কেই তো হবে, সেজন্য এটা আমরা 3কে ধরলাম। আচ্ছা, এবার এখান থেকে আমরা 2n যদি বের করে নিই, তাহলে কি পাবো, 3k+1, এভাবে বের করতে পারি, না বের করলেও হবে। এবার যেটাকে দেখাতে বলেছে সেটা দেখি, যে এবার 2 × n+1 আচ্ছা, এটাকে যদি বিশ্লেষণ করি, তাহলে 2n আর একটা +2 -1, এবার এটা আলাদা করে দিলে সূচক 2n একটা হবে, আর ইনটু দিয়ে 2 হবে একটা, সূচক অনুযায়ী এটা ভাঙলাম, যে এটা x প্লাস বা a প্লাস b যদি হয়, তাহলে একটা 2 এর মাথায় a হবে, একটা 2 এর মাথায় b হবে, তাহলে এটা একটা হবে, এটা একটা, সূচক তোমরা শিখেছো ক্লাস 9-এ। আচ্ছা, এবার এই যে 2n, এটার মান বের করা আছে, এটা আমরা বসিয়ে দেবো, আর এটা 2 মানে 4, আর এটার মান বসালাম 3k+1 -1, হিসাব করলে কি আসবে, 12k +4 -1, তাহলে এটা 4 থেকে একবার দিলে 3 কমন নিলে আমরা পাবো 4k+1।
তাহলে এই রাশিটা দেখো, এই রাশিটাও 3 দ্বারা বিভাজ্য, কারণ 3 চলে আসছে সামনে, একেও আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এটা ভাগফল পাবো। তাহলে বুঝে গেলাম 3 চলে আসলে আমরা বলে দেবো যে এই রাশিটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখন লিখবো যে 2 into n plus 1 minus 1 সর্বদা 3 দ্বারা বিভাজ্য। সকল, বা এখানে লিখতে পারি ফর অল, এটা ফর অল চিহ্ন, ফর অল n বিলংস ক্যাপিটাল N। এটা বুঝিয়ে দিই, আমরা উল্টো এ লিখবার কথায়, এটা মানে হচ্ছে ফর অল n, তাহলে ফর অল n মানে n এর সকল ভ্যালুর জন্য, কথাটা সংক্ষেপে লেখার জন্য এই চিহ্নটা ব্যবহার করব। ওই জন্য n এর সকল ভ্যালুর জন্য, n এর যে কোনো ভ্যালু বসাই না কেন, এই রাশিটা সর্বদা 3 দ্বারা বিভাজ্য। তাহলে প্রমাণ হয়ে গেল, এখানে লিখে দেবো প্রুভড। এইভাবে করবে। 2 নম্বর প্রশ্ন, সব n বিলংস ক্যাপিটাল N এর জন্য, মানে সকল n এর জন্য 2n plus 7 less than n plus 3 তার হোল স্কোয়ার, এটা যদি হয় তাহলে দেখাতে বলেছে 2 into n plus 1 plus 7 less than n plus 4 তার হোল স্কোয়ার, এটা দেখাতে বলেছে। তাহলে যেটা দেওয়া সেটা লিখি, যে 2n plus 7 less than n plus 3 তার হোল স্কোয়ার, এটা দেওয়া আছে। এটা হচ্ছে সত্য ফর অল n বিলংস ক্যাপিটাল N। এই ফর অলটার ফুল ফর্মটা আবার বলে দিই, ফর অল n মানে হচ্ছে ফর অল ভ্যালুজ অফ n, মানে n এর সমস্ত ভ্যালুর জন্য, মানে n এর যে কোনো ভ্যালু বসায় না কেন এটা সত্য, এটা বোঝাচ্ছে। আচ্ছা, যেহেতু এটা সত্য তাহলে আমি লিখতে পারি যে n এর বা n এর পরিবর্তে n plus 1 বসিয়ে পাই। n এর জায়গায় উভয় পক্ষে যদি একই মান বসাই তাহলে অসুবিধা নাই। তাহলে বসালে কি পাবো, 2 into n এর জায়গায় n plus 1 বসালাম প্লাস 7, আর এখানে n এর জায়গায় n plus 1 আর প্লাস 3 আছে, এটা বসালাম তার হোল স্কোয়ার। তাহলে এটা কি পাচ্ছি, 2 into n plus 1 প্লাস 7 লেস দ্যান n plus 4 তার হোল স্কোয়ার। দেখো সরাসরি প্রমাণ হয়ে গেল, খুব সহজ, প্রুভড। 3 নম্বর প্রশ্ন বলেছে 2^3n - 1 যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রমাণ করো যে 2^3 into n plus 1 minus 1 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে যেটা 7 দ্বারা বিভাজ্য হবে ওকে আমরা ধরে নিতে পারি, যে ধরি, বা এটা লাইনটা লিখবো যে 2^3n - 1 বিবৃতিটি 7 দ্বারা বিভাজ্য। তাহলে 7 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে আমরা ধরে নিব যে ধরি 2^3n - 1 ইকুয়াল টু 7k। 7 দিয়ে বিভাজ্য, 7k ধরলাম। আচ্ছা, ব্র্যাকেটে লিখে দেবো k হলো যে কোনো পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখান থেকে আমরা যদি বের করে রাখি 2^3n ইকুয়াল টু কি হবে, 7k প্লাস 1 থাক এটা। এবার যেটাকে দেখাতে বলেছে সেটা লিখি, যে এখন 2^3 into n plus 1 minus 1 ইকুয়াল টু, এটাকে যদি ভাঙি তাহলে কি পাবো, 2^3 দিয়ে গুণ করলে 3n plus 3 minus 1। এবার সূচক অনুযায়ী ভেঙে দিলে 2^3n হবে একটা, ইন্টু 2^3 হবে minus 1। আচ্ছা, এটা 2^3 মানে কত হবে, এটা 8 হয়ে যাবে। আর এখানে 2^3n এর মান হচ্ছে 7k প্লাস 1, আর 2^3 মানে 8 minus 1। আচ্ছা, গুণ করে দিলে এটা পাবো আমরা 7×8 56k, এটা 8 minus 1, তাহলে এটা হচ্ছে 56k প্লাস 7। এবার যদি আমরা এখান থেকে 7 কমন নিই তাহলে পাবো 8k প্লাস 1। তাহলে 7 সামনে চলে এসছে, মানে এই রাশিটা 7 দ্বারা বিভাজ্য। তাহলে এই রাশিটা 7 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখে দেবো যে অতএব 2^3 into n plus 1 minus 1 সর্বদা 7 দ্বারা বিভাজ্য ফর অল n বিলংস ক্যাপিটাল N। মানে ন্যাচারাল নাম্বারের যে কোনো সংখ্যার জন্য এটা সবসময় সত্য হবে, মানে n এর মান আমি 1 2 3 যাই বসাই না কেন সবসময় 7 দিয়েই বিভাজ্য হবে।
তাহলে এটা প্রমাণিত। 4 নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে যে 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল এভাবে ডট ডট করে n ইন্টু n ফ্যাক্টোরিয়াল সমান দেওয়া আছে একটা মান n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 হলে দেখাতে বলেছে 1 ডট 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ডট 2 ফ্যাক্টোরিয়াল এভাবে n ডট n ফ্যাক্টোরিয়াল প্লাস n প্লাস 1 ডট n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল সমান প্রমাণ করতে হবে n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। এখানে শুধু কি একটা টার্ম বেশি দেওয়া হয়েছে। প্রথমে ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা বুঝিয়ে দিই। এটা বীজগণিতের 7 নম্বর চ্যাপ্টারে রয়েছে, যেটা হচ্ছে বিন্যাস ও সমবায় চ্যাপ্টারে, সেখানে বিস্তারিত আলোচনা হবে। এখানে সংক্ষেপে বলি, যেমন ধরে নাও লিখলাম আমি 5 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন, একটা দাগ দিয়ে নিচে একটা ডট। তাহলে এটাকে আমরা ভাঙবো কিভাবে বা ক্যালকুলেশন করব কিভাবে? এই 5 ফ্যাক্টোরিয়াল থাকলে এভাবে লিখবা, 5 লিখবা, তারপর ইন্টু দিয়ে 5 এর পরের সংখ্যাগুলো 4 ইন্টু 3 ইন্টু কত 2 ইন্টু 1, মানে স্বাভাবিক সংখ্যা শেষ পর্যন্ত, স্বাভাবিক সংখ্যা একদম 1 গিয়ে আর তারপরে আর ছোট থাকে না সেখান পর্যন্ত নিতে হবে। এই সংখ্যাগুলো গুণ করতে হবে, গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 120। তাহলে এইভাবে আমরা যে কোনো ফ্যাক্টোরিয়ালের মান বের করতে পারবো। এখন হচ্ছে ফ্যাক্টোরিয়ালকে আমরা এইভাবে লিখতে পারি, 5 ফ্যাক্টোরিয়াল আছে তো এটাকে আমি হয়তো একটা ভাঙলাম, 5 লিখলাম, তারপরে 4 হয়, 4 দিয়ে আর ভাঙবো না, তখন কি করব 4 ফ্যাক্টোরিয়াল এইভাবে লিখে দিতে পারি। ঠিক আছে, যদি আরও একটা ভাঙি তাহলে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল এইভাবে ভাঙতে পারি, মানে আমার প্রয়োজন অনুসারে আমি ভাঙতে ভাঙতে যাব, এইভাবে লিখতে পারবো। এবার যদি কোথাও আমার 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, এটাকে আমি লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল, কারণ তার আগের একটা সংখ্যা বেশি থাকলে সেটাকে নিয়ে ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, মানে এক যোগ থাকলে শুধু একের পার্থক্য থাকবে, তাহলে আমরা ফ্যাক্টোরিয়ালগুলো এইভাবে নিতে পারবো। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল একটু বুঝে গেলাম। এবার আমরা যেটা প্রমাণ করতে বলা হয়েছে তার আমরা বাম পক্ষটা নিব, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি আছে? 1 ডট 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ডট 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ডট 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট করে n ডট n ফ্যাক্টোরিয়াল প্লাস n প্লাস 1 ডট n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো বাম পক্ষের এখান থেকে এখান পর্যন্ত মান একটা দেওয়াই আছে, কি দেওয়া আছে? n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। তাহলে তার মানটা বসিয়ে দিই, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 মান বসিয়ে দিলাম, আর এইটুকু যা আছে দেখে দেখে টুকে দিলাম ফ্যাক্টোরিয়াল। এবার দেখো এখানে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এখানেও n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এই দুটোকে আমি কমন নিয়ে নেবো, এই মাইনাস 1টা পরে লিখবো। তাহলে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল যদি কমন নিই তাহলে থাকবে, এখানে থাকবে কত 1, আর এখানে থাকবে n প্লাস 1, এটা পাবো। আর এই মাইনাস 1টা বাইরে লিখি, এবার সাজিয়ে লিখলে এটা হবে n প্লাস 2। তাহলে প্রথমে লিখি n প্লাস 2, আর এই n ইন্টু n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, আর এটা মাইনাস 1 থাকলো। এবার দেখো n প্লাস 1 এটা, আর এটা n প্লাস 2, মানে এটা থেকে এখানে এক যোগ বেশি আছে। তো আমি একটু আগে বললাম যে 4 ফ্যাক্টোরিয়াল আর তার সামনে যদি 5 থাকে, এক বেশি থাকে, তাহলে আমি সরাসরি এটাকে 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তাহলে এটা হয়ে যাবে n প্লাস 2, যেহেতু এক বেশি আছে, n প্লাস 2 এর ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। তাহলে এবার দেখো রাইট হ্যান্ড সাইড যেটা বলেছে সেটা প্রমাণিত। 5 নম্বর প্রশ্ন, এটাও 1 এবং 2 নম্বর অঙ্কের মতোই। 10 টু দি পাওয়ার 2n মাইনাস 1 প্লাস 1 যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে প্রমাণ করতে বলেছে যে 10 টু দি পাওয়ার 2n প্লাস 1 প্লাস 1 ও 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি এটা 11 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা ধরে নেব সরাসরি, যে ধরি 10 টু দি পাওয়ার 2n মাইনাস 1 প্লাস 1, এটাকে আমরা ধরবো 11k, ব্র্যাকেটে লিখবো k হলো যে কোনো পূর্ণ সংখ্যা, তোমরা লিখে নেবে। তাহলে এখান থেকে আমরা যদি বের করি 10 টু দি পাওয়ার 2n মাইনাস 1, তাহলে পাবো 11k মাইনাস 1, এইটা পেলাম। এখন যেটাকে দেখাতে বলেছে সেটা লিখি, যে এখন 10 টু দি পাওয়ার 2n প্লাস 1 প্লাস 1। আচ্ছা, 10 টু দি পাওয়ার 2n প্লাস 1কে যদি আমরা ভেঙে দিই, 10 টু দি পাওয়ার 2n আর একটা 10 টু দি পাওয়ার 1 প্লাস 1। আচ্ছা, এবার 10 টু দি পাওয়ার 2n আছে, এখান থেকে একটা 10 যদি আমি সরিয়ে নিই, সরিয়ে এখানে দিই, তাহলে এটা কি হবে 2n মাইনাস 1 হয়ে যাবে। একটা 10 সরিয়ে নিলাম সেই জন্য মাইনাস, আর এখানে দিয়ে দিলাম এই জন্য 10 স্কোয়ার প্লাস 1। এটা সরালাম কেন? কারণ এটার মান আমার বের করা আছে, সেটা কত 11k মাইনাস 1 ইন্টু 10 স্কোয়ার বলতে 100 প্লাস 1। তাহলে এটা হয়ে যাবে 1100k মাইনাস 100 প্লাস 1। তাহলে এটা পাবো 1100k মাইনাস 99
তাহলে এখান থেকে আমরা 11 কমন নিলে পাবো 100k মাইনাস 9। তাহলে এই রাশিটা যেহেতু সামনে 11 কমন চলে এসছে, তার মানে এই রাশিটাও কি 11 দ্বারা বিভাজ্য, তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য। অতএব 10⁻2n + 1 সর্বদা 11 দ্বারা বিভাজ্য ফর অল n বিলংস ক্যাপিটাল N। প্রমাণিত। 6 নম্বর প্রশ্ন, 15⁻2n - 1 + 1 যদি 16 দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রমাণ করো যে 15⁻2n + 1 + 1 এটাও 16 দ্বারা বিভাজ্য হবে। তাহলে একই রকম ভাবে করব আমরা, যে ধরি 15⁻2n - 1 + 1 = 15, না কত দিয়ে বিভাজ্য, 16 দিয়ে। তাহলে 16k ধরবো, 16k ব্র্যাকেটে লিখবো, k হলো যে কোনো পূর্ণ সংখ্যা, তোমরা লিখে নেবে। আচ্ছা, এখান থেকে বের করব 15⁻2n - 1 সমান বেরোবে 16k - 1। এখন এটা আমরা লিখব 15⁻2n + 1 + 1। আচ্ছা, 15 এটা সূচককে ভাঙলে কি হবে, একটা 15 এর মাথায় 2n পাবো, আর একটা পাবো 15 এর মাথায় 1 + 1, সূচক অনুযায়ী ভেঙে নিলাম। এবার এটাকে 2n - 1 করতে হবে, তাহলে এর মানটা বসাতে পারবো। তার মানে একটা 15কে সরিয়ে নিলাম, তাহলে -1 হয়ে গেল। তাহলে এখানে হবে একটা 15 বেশি হয়ে যাবে, এখান থেকে কম করে নিলাম, ওই জন্য -1 এখানে যোগ করে দিলাম। আচ্ছা, এবার এটুকুর মান আমরা বসিয়ে দেবো, কত, 16k - 1, 15 স্কোয়ার মানে 225 + 1, গুণ করলে 225 × 16k এইভাবে থাক, আর এটা হচ্ছে -225 + 1, তাহলে এটা পাবো 225 × 16k, এটা পাবো 224। এবার আমি 16 কমন নিলে পাবো 225k - 14। তাহলে পুরো রাশিটা থেকে কি 16 কমন পেয়েছি, মানে এই রাশিটা 16 দিয়ে বিভাজ্য। তাহলে লিখে দেবো যে 15⁻2n + 1 + 1 কি 16 দ্বারা বিভাজ্য, যে n এর যে কোনো মানের জন্য, সেজন্য ফর অল n বিলংস ক্যাপিটাল N। 7 নম্বর প্রশ্ন, 12⁻n + 25⁻n - 1 যদি 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রমাণ করতে বলেছে 12⁻n + 1 + 25⁻n 13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমে আমি এটা সমান কি ধরবো, ধরি যেহেতু এটা 13 দিয়ে বিভাজ্য, তাহলে এটাকে আমরা 13কে ধরে নেব, এটা সমান লিখব 13k, k হলো যে কোনো পূর্ণ সংখ্যা। এখান থেকে যে কোনো একটা বের করি, ধরে নাও 12⁻n, এটা বের করলে আমরা পাবো 13k - 25⁻n - 1কে ডান দিকে নিয়ে চলে গেলাম। এবার যেটা বের করতে বলেছে সেটা লিখি, এটাকেও দেখাতে হবে 13 দ্বারা বিভাজ্য, 12⁻n + 1 + 25⁻n। আচ্ছা, 12⁻n + 1 আছে, এটা সূচক অনুযায়ী ভাঙলে একটা 12-র মাথায় একটা n হবে, আর ডট 12-র মাথায় 1 হবে, আর এটা প্লাস 25 এর মাথায় n থাক। এবার দেখো 12-র মাথায় n, এটা এর সঙ্গে মিলে গেছে, তার মানে এটার মানটা হচ্ছে এটা পুরোটাই 13k - 25⁻n - 1, পুরোটাই বসে দিলাম, আর বাইরে আছে 12, তাহলে বাইরে 12। আচ্ছা, প্লাস 25⁻n কে আমরা লিখতে পারি সূচক অনুযায়ী ভাঙলে 25-এর মাথায় একটা লিখতে পারি n - 1, আর একটা 25 বাইরে লিখে দিলাম, কারণ এখানে 25 n সংখ্যক আছে, তাহলে একটা কমিয়ে দিলাম, তাহলে একটা যেটা কমালাম সেটা পাশে গুণ চিহ্ন দিয়ে লিখে দিলাম। আচ্ছা, এবার 12টা গুণ করে দিলে এটা হবে 12 × 13k, এখানে হবে 12 × 25⁻n - 1, আর এখানে হবে 25 × 25⁻n - 1। তাহলে এখানে দেখো 25-এর উপর n - 1 আছে, এখানেও 25-এর উপর n - 1 আছে, কিন্তু এখানে আছে 25টা, এখানে আছে -12টা, 25 থেকে 12টা বাদ দিলে থাকবে 13টা, তাহলে লিখবো 12 × 13k, আর এখানে 25 থেকে 12 বাদ দিলে 13টা কি থাকবে, 25⁻n - 1 থাকবে। আবার এবার এখান থেকে আমি 13 কমন নিয়ে নিলাম, তাহলে 12k - 25⁻n - 1 এটা পাচ্ছি। তাহলে এই রাশিটা থেকেও কি 13 কমন নিতে পেরেছি, তার মানে এই রাশিটাও 13 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা লিখে দেবো
যে অতএব 12 টু দি পাওয়ার n প্লাস 1 25 প্লাস 25 টু দি পাওয়ার n সর্বদা 13 দ্বারা বিভাজ্য ফর অল n বিলংস ক্যাপিটাল N। মানে n বলতে এখানে ন্যাচারাল নাম্বার, পূর্ণ মানে হ্যাঁ, যে কোনো ন্যাচারাল নাম্বার আমরা n বসালে এটা সবসময় সত্য হবে। 8 নম্বর প্রশ্ন, n কিউব প্লাস n প্লাস 1 তার হোল কিউব প্লাস n প্লাস 2 তার হোল কিউব যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রমাণ করো যে n প্লাস 1 তার হোল কিউব প্লাস n প্লাস 2 তার হোল কিউব প্লাস n প্লাস 3 তার হোল কিউব এটাও 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমে যেটা 9 দ্বারা বিভাজ্য বলেছে সেটাকে আমরা 9কে ধরি n কিউব প্লাস n প্লাস 1 তার হোল কিউব প্লাস n প্লাস 2 তার হোল কিউব ইকুয়াল টু 9k। ব্র্যাকেটে লিখব k হলো যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো অখণ্ড পূর্ণ সংখ্যা। আচ্ছা, এবার আমি এখান থেকে বের করতে পারি যে n প্লাস 1 তার হোল কিউব প্লাস n প্লাস 2 তার হোল কিউব এটা সমান লিখতে পারি 9k, আর n কিউবটা ডান দিকে নিয়ে আসলে মাইনাস n কিউব, এটা থাক। এখন যেটাকে 9 দ্বারা বিভাজ্য দেখাতে বলেছে সেটা লিখি যে n প্লাস 1 তার হোল কিউব প্লাস n প্লাস 2 তার হোল কিউব প্লাস n প্লাস 3 তার হোল কিউব। আচ্ছা, n প্লাস 1 এর তার হোল কিউব প্লাস n প্লাস 2 তার হোল কিউব এটুকুর মান তো আমার বের করা আছে 9k মাইনাস n কিউব, 9k মাইনাস n কিউব। আচ্ছা, আর এখানে a প্লাস b তার হোল কিউবের ফর্মুলা ফেলে দিলে কি হবে, a কিউব প্লাস 3 a স্কোয়ার b, তারপরে হবে 3 a b স্কোয়ার, তারপরে হবে b এর কিউব মানে 3 এর কিউব হবে, ফর্মুলা ফেলে দিলাম। আচ্ছা, এখানে n কিউব কেটে দিলাম, কেটে দেওয়ার পর দেখো প্রতিটাতে 3 আছে, আর না 3 3 9, এটা 3 3 9 মানে প্রতিটা জায়গায় 9 আছে। আমি 9 কমন নিয়ে নিলে থাকবে এখানে k, এখানে 9 কমন নিলে n স্কোয়ার থাকবে, এখানে 9 কমন নিলে 3n থাকবে, আর এখানে 9 কমন নিলে 3 থাকবে। তাহলে দেখো পুরো রাশি থেকে 9 কমন নিয়েছি, তার মানে এই রাশিটাও কি 9 দ্বারা বিভাজ্য, তাহলে এটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য, লিখে দিই। তাহলে n প্লাস 1 তার হোল কিউব n প্লাস 2 তার হোল কিউব n প্লাস 3 তার হোল কিউব সর্বদা 9 দ্বারা বিভাজ্য, যেখানে ফর অল n বিলংস ক্যাপিটাল N। 9 নম্বর প্রশ্ন, এখানে শর্ত দেওয়া আছে যে n ন্যাচারাল নাম্বার এবং x-টা -1 থেকে বড়, তাহলে 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার n গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 প্লাস nx দেওয়া আছে। তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার n প্লাস 1 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 প্লাস n প্লাস 1 ইন্টু এক্স। তাহলে যেটা দেওয়া আছে এটাকে আমরা প্রথমে লিখে নিই যে 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার n গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 প্লাস nx, এটা দেওয়া আছে। এবার আমরা কি করব, উভয় দিকে একটা করে 1 প্লাস এক্স গুণ করে, তাহলে গুণ যদি করি তাহলে 1 প্লাস এক্স একটা গুণ করে দিলাম 1 প্লাস এক্স n, আর এদিকে গুণ করলে 1 প্লাস n 1 প্লাস nx। আচ্ছা, 1 প্লাস এক্স n না, এটা গুণ করলাম। তাহলে এবার আমরা এটা 1 প্লাস এক্স, এটাও 1 প্লাস এক্স, তাহলে কি হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার, এর মাথায় 1 আছে এখানে n আছে, তাহলে যোগ হয়ে যাবে n প্লাস 1, এটা পেলাম বাম পক্ষ। ডান পক্ষ আমরা গুণ করলে 1 প্লাস nx প্লাস এক্স প্লাস n এক্স স্কোয়ার, এটা পাচ্ছি। আচ্ছা, এটা ইকুয়াল টু কত আছে দেখি, এখানে 1, আর এখান থেকে আমরা x কমন নিলে n প্লাস 1 ইন্টু এক্স, আর এটা হচ্ছে n এক্স স্কোয়ার। এখন n এক্স স্কোয়ারটার ভ্যালু কত দেখো, n কি বলেছে, যে কোনো পূর্ণ সংখ্যা না ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 যাই হোক না কেন, আর x বলেছে গ্রেটার দেন -1, তাহলে n এক্স স্কোয়ারটা কী হবে, সবসময় গ্রেটার দেন 0 হবে, মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, যদি 0 হয় তাহলে 0 হবে, এটা হতে পারে। তাহলে এর মানটা হচ্ছে 0 অথবা 0 থেকে বড়, তাহলে এখানে যদি 0 বসাই বা 0 থেকে বড় সংখ্যাও বসাই তবুও এটা সবসময় বড় থাকছে, কারণ অলরেডি এই রাশিটার মানটা কি, এই রাশির মানটা এর থেকে ছোট,
তো এখান থেকে যদি একটা টার্ম আমরা এটা বাদ দিয়ে দিই তাহলে এটা তো আরও ছোটো হয়ে গেল, তার মানে ছোটোই থাকছে, তার মানে লেস দেন অর ইকুয়াল টু 1 প্লাস n প্লাস 1 ইন্টু এক্স। তার মানে এই রাশি থেকে এই রাশিটা সবসময় বড় থাকছে, অতএব 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার n প্লাস 1 গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 প্লাস n প্লাস 1 ইন্টু এক্স। এটা কি প্রমাণিত? মানে একটা টার্ম বাদ দিয়ে দিলে ছোটোই থাকবে, বড় তো হচ্ছে না, সেই জন্য এটা বড়ই থাকছে। 10 নম্বর প্রশ্ন, এটি এই ভিডিওর শেষ প্রশ্ন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর শেষ প্রশ্ন। এর পরবর্তী ভিডিও গাণিতিক আরোহ তত্ত্ব পার্ট 2, যেটা সেই ভিডিওতে সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রশ্নগুলির সমস্ত প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। শুরু করছি আজকের 10 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা। fn সমান দেওয়া আছে একটা ফাংশন n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1। তাহলে fnটা যদি এটা যদি 6 দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রমাণ করতে বলেছে f অফ n প্লাস 1ও 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা লিখি প্রথমে যে f অফ n সমান n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1, এটা কি সর্বদা 6 দ্বারা বিভাজ্য। এটা যদি 6 দ্বারা বিভাজ্য হয়, এবার আমি n এর জায়গায় লিখব n প্লাস 1 বসিয়ে পাই, মানে উভয় পক্ষে n এর জায়গায় n প্লাস 1 বসালে এটা হবে f অফ n প্লাস 1। তাহলে এখানে n এর জায়গায় যদি বসাই তাহলে এটা n প্লাস 1, এটা n প্লাস 1 প্লাস 1 হবে, আর এখানে 2 ইন্টু n এর জায়গায় n প্লাস 1 প্লাস 1। এবার এটা ক্যালকুলেশন করলে হবে n প্লাস 1 একটা n প্লাস 2 আর একটা 2n প্লাস 3, এটা পাবো। এবার f অফ n প্লাস 1কে 6 দ্বারা বিভাজ্য দেখাতে গেলে আমরা এইভাবে ধরে নেব যে এখন f অফ n প্লাস 1 মাইনাস f অফ n, এটা একটা পদ্ধতি। f অফ n প্লাস 1 থেকে f অফ n যদি বিয়োগ করি, আগে দেখে নাও f অফ n প্লাস 1 এর মানটা বসাচ্ছি n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু 2n প্লাস 3 মাইনাস f অফ n এর মান হচ্ছে এটা, আচ্ছা। এবার এখান থেকে n প্লাস 1 কমন নিয়ে নিলাম। আচ্ছা, এবার এখানে n প্লাস 2 আর 2n প্লাস 3 গুণ করে দিলে এটা হবে 2n স্কোয়ার প্লাস 3n প্লাস 4n প্লাস 6, আর এখানে nটা এর সঙ্গে গুণ করে দিলে 2n স্কোয়ার মাইনাস n। তাহলে এখানে n প্লাস 1 আর এখানে পাবো 7 মাইনাস n মানে 6n আর একটা প্লাস 6, আর এটা 2n স্কোয়ার কেটে গেল, তাহলে 6 কমন নিলে পাবো n প্লাস 1 ইন্টু n প্লাস 1, তাহলে হয়ে যাচ্ছে 6 ইন্টু n প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে পুরো রাশি থেকে 6 বাইরে পাচ্ছি, কমন পাচ্ছি, তার মানে এই রাশিটা 6 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এই রাশিটা যদি 6 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমি এখানে লিখতে পারি যে f অফ n প্লাস 1 ইকুয়াল টু f অফ n কে ডান দিকে পাঠিয়ে দিলে f অফ n প্লাস 6 ইন্টু n প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এই রাশিটা তো 6 দ্বারা বিভাজ্য, আর f অফ nও তো 6 দ্বারা বিভাজ্য বলা আছে, তার মানে পুরো রাশিটাই 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমি লিখে দেব যে যা 6 দ্বারা বিভাজ্য। কেন? কারণ f অফ n 6 দ্বারা বিভাজ্য, তাহলে এই রাশিটা 6 দ্বারা বিভাজ্য হয়ে গেল, প্রমাণিত। আজকের ভিডিওতে এই পর্যন্তই। এই পরবর্তী ভিডিওতে তোমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি দেখতে পাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।